দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই ভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খাত নিয়ে। আমরা জানি করোনাকালীন একটি বিপর্যস্ত সময় আমরা পার করছি। অর্থনীতি বিভিন্ন খাত আসলে নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এর মধ্যেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাবার প্রত্যয় এবং রপ্তানি সহ শুরু করে অন্যান্য যে খাত রয়েছে আমাদের অর্থনীতির চালিকা শক্তি, সেটি আগামী দিনে কিভাবে গতি সঞ্চার করা যায় সেসব বিষয়গুলো গুরুত্ব দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। দর্শক, আজকে আমরা আলোচনার শিরোনাম রেখেছি আমেরিকা বাংলাদেশ সম্পর্ক। এই শিরোনামে কথা বলবো। আমরা জানি যে বাংলাদেশের অন্যতম রপ্তানি গন্তব্য আমেরিকা। পোশাক শুধু নয়, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও বাংলাদেশ আমেরিকার বহু পুরনো একটি সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক তো রয়েছেই। এর বাইরেও যে অর্থনীতির যে বিভিন্ন বিষয় রয়েছে, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বাণিজ্য ঘাটতি রয়েছে। আমরা জানি যে বাণিজ্য ঘাটতির বিষয়ে জিএসপি সহ অন্যান্য সুযোগ সুবিধা আমেরিকা বাংলাদেশের ক্ষেত্রে যেসব বাধাগুলো এখনও রয়েছে তা নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি যুক্ত হয়েছেন। স্বাগত জানাচ্ছি সৈয়দ মোহাম্মদ এরশাদ আপনাকে। একই সঙ্গে আমাদের সঙ্গে আরও দুজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই। আবু বকর হানিফ রয়েছেন, চেয়ারম্যান ও সিইও আই গ্লোবাল ইউনিভার্সিটি অফ ও ফাউন্ডার পিপল এন্ড টেক। আবু বকর হানিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আবু বকর হানিফ। আমাদের সঙ্গে মাহির আবরার রয়েছেন, প্রভাষক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। মাহির আবরার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রেই বিনিয়োগ করেছেন, যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করছেন আবু বকর হানিফ, আপনি রয়েছেন। একই সঙ্গে মাহির আবরার যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে এখন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন শিক্ষকতা করছেন। আমরা আপনাদের কাছে যাব, তার আগে আমাদের সঙ্গে আমেরিকান চেম্বারের সভাপতি রয়েছে সৈয়দ মোহাম্মদ এরশাদ। আপনার কাছে এই মুহূর্তে করোনাকালীন সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি নিয়ে যদি আপনার মূল্যায়ন জানতে চাই, সেটির নিয়ে যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে, এবং আমি সেই সাথে আপনার চ্যানেলের যারা দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি মনে করি যে আমেরিকা বাংলাদেশের সম্পর্ক যেটা, বা যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক, সেটা যথেষ্ট ভালো সম্পর্ক। বিশেষ করে আপনি যদি দেখেন যে আমাদের জন্য কিন্তু যুক্তরাষ্ট্র একটা বড় বিজনেস পার্টনার। আপনি যদি রপ্তানির কথা বলেন, রপ্তানির শীর্ষ দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য। আমাদের এফডিআই এর ক্ষেত্রেও তাই, মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদের সবচেয়ে শীর্ষ দেশ এখন পর্যন্ত। এবং সেই সাথে কিন্তু সম্প্রতি আমাদের আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আমাদের ফরেন রিমিটেন্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু একটা জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু বাংলাদেশ এখনো সেরকম বড় কোনো আপনার ট্রেডিং পার্টনার হিসেবে নিজেকে স্থান করতে পারে নাই। কারণ আপনি দেখেন, যদি ইম্পোর্টের ক্ষেত্রে বলেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের জন্য, বাংলাদেশ হচ্ছে তাদের জন্য 38তম। এখানে অনেক সুযোগ রয়ে গেছে, আমরা আরো বেশি আমাদের রপ্তানি বাড়াতে পারি। আর যদি ইম্পোর্টের ক্ষেত্রে বলেন, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমি 2019-এর ফিগার থেকে বলছি, সেটা হচ্ছে 8তম স্থান। তো সেদিক থেকেও কিন্তু যদি বলেন, তো সেখানেও কিন্তু অপরচুনিটি রয়ে গেছে। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো আমাদের প্রচুর অপরচুনিটি আছে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র কিন্তু নলেজ বেসড এবং আপনার যেগুলো টেকনোলজি বেসড ইনভেস্টমেন্ট, সেগুলোকে কিন্তু আপনার প্রসার করাতে চায়। সেদিক থেকে যদি দেখেন, তা বাংলাদেশ কিন্তু তাদের জন্য একটা বিরাট আপনার সম্ভাবনাময় মার্কেট। তো সেদিক থেকে বিবেচনা করতে গেলে আমাদের সম্পর্কে যদিও ভালো, যদিও বাংলাদেশের পক্ষে এটা, আপনি যেটা প্রথমে শুরুতে বলছেন ঘাটতির কথা, ঘাটতির দিক থেকে অবশ্যই আমরাই লাভবান, আমাদের পাল্লাই ভারী। তবুও আমি মনে করি যে এখানে আমাদের প্রচুর কিছু করণীয় আছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের এই বাণিজ্যিক সম্পর্কে আরো প্রসার লাভ করতে পারবো। ধন্যবাদ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সংক্ষেপে সুনির্দিষ্ট বিষয়গুলো বলেছেন। আপনার কাছে বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ নিয়ে একটু জানতে চাইবো এর পরে। তার আগে আমরা আবু বকর হানিফের কাছ থেকে একটু জেনে আসবো। আবু বকর হানিফ, যিনি আমেরিকাতে বিনিয়োগ করেছেন, আমেরিকাতে একটি ইউনিভার্সিটি তিনি চেয়ারম্যান ও সিইও আই গ্লোবাল ইউনিভার্সিটি, যার ফাউন্ডার, এবং একই সঙ্গে পিপল এন্ড টেকের ফাউন্ডার তিনি। আমেরিকায় দীর্ঘদিন ধরে সেখানে আছেন এবং সেখানে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। একটু যদি আপনার অভিজ্ঞতা বলেন যে সেখানে আসলে বাংলাদেশ আমেরিকার সম্পর্কের জায়গা থেকে যদি একটু বলেন, এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর যে সম্ভাবনাগুলো রয়েছে, সুযোগ রয়েছে, সেটি আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন, জনাব আবু বকর হানিফ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ছেড়ে যখন অনেকেই বিভিন্ন দেশে যায়, তারা
স্বপ্নের সন্ধানেই যায়। সেরকম আমেরিকাতে যারা গিয়েছে কোনো এক সময় হয়তো ওরা সেরকম কন্ট্রিবিউটর ছিল না, কিন্তু এখন মেইন স্ট্রিমে কন্ট্রিবিউট করছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ইভেন খুব বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত রয়েছে। জি এবং ওনারা এই বাংলাদেশের সাথে সেতু বন্ধন তৈরি করছে, বাংলাদেশের সাথে কাজ করছে। অনেকেই আমেরিকান এডুকেশন নিয়েও এই দেশে চলে এসেছেন এবং এখানে কন্ট্রিবিউট করছেন। আপনার A2I এর জনাব আনির চৌধুরী, ওনার কথা আপনারা জানেন, উনি এখানে এসেছেন। এরকম অনেককেই এসে এখানে কন্ট্রিবিউট করছে। এবং এই আপনি দেখেন যে এই বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে বিলিয়ন ডলার দিয়ে যেসব সলিউশন গুলো তৈরি হয়, সেটা কিন্তু আপনি ফ্রি অফ কস্টে পেতে পারছেন, বা মিলিয়ন টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন। সেটা শুধু এই কারণে সম্ভব হয়েছে কারণ এই টেকনোলজির যুগে এই টেকনোলজি ট্রান্সফার করাটা খুবই ইজি। এটা জাস্ট মানসিকতার প্রয়োজন যে ইয়েস, আমি আমার বাংলাদেশ থেকে আমি পড়াশোনা করে এই বিদেশে আছি, এখানে কন্ট্রিবিউট করছি। সেই টেকনোলজিটা যদি আমি বাংলাদেশে পৌঁছে দিতে পারি এবং বাংলাদেশের সাথে যদি আমি শেয়ার করতে পারি, এবং সেটা করেছে। গত 2 বছর আগে আপনারা দেখেছেন কোন নামের একটা অনুষ্ঠান হয়েছিল, সেই কোণের মধ্যে দিয়ে অনেক ইঞ্জিনিয়ার এখানে এসেছেন এবং ওনারা ওনাদের টেকনোলজি গুলো, ওনাদের ইনভেনশন গুলো এখানে শেয়ার করেছেন। অনেকেই এখানে বেশ একসাথে কাজও করছে সরকারের সাথে। আমিও সেই 2014 সালে এই আমেরিকা থেকে বাংলাদেশে সেখানে একটা প্রতিষ্ঠান করেছি, পিপল অ্যান্ড টেকের। এই পিপল অ্যান্ড টেকের মাধ্যমে প্রায় 5,000 জনকে, 5,000-এর উপরেই আমরা এখানে ট্রেনিং করেছি। ট্রেনিং করে এখানে চাকরির ব্যবস্থা করেছি। সেই চাকরি তারা লোকাল মার্কেটে করছে, প্লাস এখানে বসে আউটসোর্সিং ফার্ম গুলোতেও করছে, বাইরেও কাজ করছে আপওয়ার্কের মাধ্যমে, এবং অনেক এন্টারপ্রেনিউর তৈরি হয়েছে। তো সেইভাবে যে আমরা বাইরের কান্ট্রিতে যেখানে আছে তারা যদি এখানে শেয়ার করে, ডেফিনেটলি বাংলাদেশের অনেক উপকার হবে। আমেরিকাতে আমি যখন বাংলাদেশ থেকে এই চুয়েট থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করে ওখানে যখন যাই, সাথে সাথে আমি চাকরি পাই নাই। আমি ওখানে মাস্টার্স করেছি, অলমোস্ট 4.0 জিপিএ নিয়েও আমি চাকরি যখন পাচ্ছিলাম না, তখন আমি স্কিল ডেভেলপমেন্ট উপরে প্রচুর পড়াশোনা করেছি। এরপরে আমি একটা চাকরি পেলাম। তারপরে সেই থেকে আমি কিভাবে বাংলাদেশিদেরকে আমেরিকার মেইন স্ট্রিমে নিয়ে আসা যায় তার জন্য কাজ করে, প্রায় প্রথম দিকে আমি প্রায় 300 বাংলাদেশিকে আমার বেসমেন্টে রেখে পর্যায়ক্রমে তাদেরকে আমরা চাকরি দিয়েছি। সেই চাকরি $80 থেকে $200,000 পর্যন্ত হয়েছে। যারা হয়তো $30,000, $15 an hour কাজ করতো, 30,000 ইয়ারলি কাজ করতো, তারা সুযোগ পেল $150,000 এর কাজ করতে। এরপরে এখন পর্যন্ত এই সেই 2005 থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 7,000 বাংলাদেশিকে আমেরিকার মেইন স্ট্রিমে জব দিতে পেরেছি। তো তারই ধারাবাহিকতা আমরা একটা ইউনিভার্সিটি নিয়েছি। তার উদ্দেশ্য হলো স্কিল ডেভেলপমেন্ট এখানে সংযুক্ত করা। যে কোনো ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করার পরে ওরা ডিগ্রিটাই দেয়, কিন্তু যখন বের হয় তখন তারা এন্ট্রি লেভেলের জব খোঁজে। আর আমাদের উদ্দেশ্য হলো যে ডিগ্রির পাশাপাশি স্কিল এবং জবটাকে প্রোভাইড করা। সেই হিসাবে আমরা ওখানে কন্ট্রিবিউট করছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরাও এখানে অনেক আশাবাদের গল্প রয়েছে যে নতুন করে কর্মসংস্থান তৈরি করা, বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে যে সেখানে আরও কাজের সুযোগ তৈরি হয়, এটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। আমরা আপনার কাছে আবারও আসবো, জনাব আবু বকর হানিফ। তার আগে আমাদের সঙ্গে মাহির আবরার যুক্ত রয়েছেন, প্রভাষক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আপনার কাছ থেকেও একটু জানতে চাইবো আপনার আমেরিকা প্রবাস জীবন এবং সেখানকার শিক্ষার্থী থাকা অবস্থায় যে ধরনের অভিজ্ঞতা, এবং একই সঙ্গে এখন শিক্ষকতা করছেন। বাংলাদেশে অনেক তরুণদের আমরা জানি যে আমেরিকা পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য একটি অন্যতম গন্তব্য। সেখানে আসলে একটু যদি বলেন যে আসলে দক্ষ কর্মী তৈরি করবার ক্ষেত্রে বা দক্ষ জনবল তৈরি করবার ক্ষেত্রে, যেটি আবু বকর হানিফও বলছিলেন, বাংলাদেশ থেকে যে তরুণরা যাচ্ছে তারা আসলে কতটুকু দক্ষ হয়ে উঠছে সেখানকার শিক্ষা নেবার পর, বাংলাদেশে এসে তারা কি ধরনের অবদান রাখছেন বা রাখার সুযোগ রয়েছে বলে মনে করেন? এটা অ্যাকচুয়ালি ভেরি এলাবোরেট একটা কোয়েশ্চেন, এখানে অনেক কিছুই বলার আছে। জি, বাংলাদেশ থেকে যারা যাচ্ছে যে পরিমাণ, ইটস ভেরি স্মল কম্পেয়ার টু ইন্ডিয়ান বা চাইনিজ পপুলেশন।
বা পাকিস্তানের সাথে কম্পেয়ার করলেও আমাদের স্টুডেন্ট পপুলেশন আমেরিকায় কম্পারেটিভলি অনেক কম। যারা যাচ্ছে এখন কয়েকজন আছে ইন্টেনশন ছিল প্রথম থেকেই যে ওরা বাংলাদেশে ফেরত আসবে, বাংলাদেশে এসে কিছু করবে, এবং কিছু মানুষের ইন্টেনশন ছিল প্রথম থেকেই যে ওরা আমেরিকা গিয়ে সেটেল করবে এনি হাউ। এখন অফকোর্স এখানে অনেক বেনিফিট হচ্ছে, যারা বাংলাদেশে রিটার্ন করছে আমরা ওদের থেকে একটা নলেজ গেইন করতেছি। সাধারণত যখন মাইগ্রেশনের কথা বলা হয় এটাকে ব্রেন ড্রেন হিসেবে দেখা হয়, যে বাংলাদেশে যারা কোয়ালিফাইড প্রফেশনাল আছে, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, ওরা সবাই আমেরিকা বা অন্য কোথাও চলে যাচ্ছে। বাট যদি আমাদের স্টুডেন্টরা ওই দেশে গিয়ে পড়াশোনা করে ওখান থেকে নলেজটা গেইন করে বাংলাদেশে নিয়ে আসতে পারে, দেন ইট ইজ বাংলাদেশের নলেজ গেইন। নিশ্চয়ই। এখন in terms of the impact, আমি বলবো যে আমরা যদি হায়ার এডুকেশনে দেখি, which tends to attract a lot of American graduates, North South, IUB, AIUB, all these universities এখন র্যাঙ্কিং এ অনেক ভালো করতেছে ইন্টারন্যাশনালি, বিকজ এখানে অনেক ফ্যাকাল্টি যারা আমেরিকায় পড়াশোনা করেছে ওখানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে ওই আমেরিকায় কিভাবে কারিকুলাম ডেভেলপ করা হয়, কিভাবে ইউনিভার্সিটি চলে, একাডেমিয়া হয়, ওই নলেজটাকে ওরা বাংলাদেশে নিয়ে আসতেছে এবং এটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতেছে। সেকেন্ড হলো আনফরচুনেটলি বাংলাদেশ কিন্তু 7th লার্জেস্ট কান্ট্রি বাই পপুলেশন, কিন্তু আমরা ইউনাইটেড স্টেটস এর ট্রেড খুবই ইনসিগনিফিকেন্ট। We are the 46th largest trading partner of America despite being the 7th largest population. আমাদের ইম্পোর্ট হলো 2.3 বিলিয়ন, আমাদের এক্সপোর্ট 6.7 বিলিয়ন। That is not a lot. এখন এখানে there is a number of factors যেটার কারণে বাংলাদেশে ইম্পোর্টও হচ্ছে না, এক্সপোর্টও হচ্ছে না যে পরিমাণে পসিবল, কিন্তু বিকজ ইউএস এন্ড চায়না একটা কনফ্রন্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। জাপান বললো যে ওরা ওদের সব ম্যানুফ্যাকচারিং চায়না থেকে সরে অন্য দেশে নিয়ে আসবে। এখানে আমাদের জন্য একটা খুবই ভালো অপরচুনিটি টু ট্যাপ ইনটু আমেরিকান মার্কেট, আমাদের ডেভেলপিং কান্ট্রি হিসেবে জাপানিজ, আমেরিকান, তাইওয়ানিজ ম্যানুফ্যাকচারকে টার্গেট করে এবং বাংলাদেশে নিয়ে আসলে there is a lot of potential for growth এখানে। এবং সেকেন্ড জিনিস হলো আমাদের আমেরিকা থেকে এত ইনভেস্টমেন্টও আসে না বাংলাদেশে। এখানে রিসেন্টলি সৌদি আরেবিয়ান অ্যাম্বাসেডর একটা ইন্টারভিউতে বললো যে আমি তো আসলে চাই সৌদি আরেবিয়ান গভর্নমেন্ট ওয়ান্টস টু ইনভেস্ট ইন বাংলাদেশ, কিন্তু ওরা বাংলাদেশে ইনভেস্ট করতে পারতেছে না বিকজ ইটস সো বিউরোক্রেটিক। দ্য প্রসেসটাকে এত বিউরোক্রেটিক করা হয়েছে যে ইটস অলমোস্ট ইম্পসিবল ফর আ কোম্পানি টু ইনভেস্ট উইদাউট আ লোকাল পার্টনার, বা বাংলাদেশে অফিস করা ইজ ভেরি ডিফিকাল্ট। জি, একটু সম্পূরক প্রশ্ন যুক্ত করি জনাব মাহির আবরার, যে সম্প্রতি কয়েকদিন আগে কিন্তু সৈয়দ নাসিম মঞ্জুর অ্যাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক একটি আলোচনায় তিনি বলছিলেন যে বাংলাদেশে আসলে ব্যবসা করবার ক্ষেত্রে যে বিনিয়োগের ক্ষেত্রে যে বাধা রয়েছে, তিনি কিন্তু একটু বিরূপ মন্তব্যও করেছেন যে কান ধরে ব্যবসা ছেড়ে দিতে চায়, এই ধরনের মন্তব্যও করেছেন যে বিশেষ করে ট্যাক্স যে ইনফ্রাস্ট্রাকচার বা কর কাঠামো আমাদের দেশে কর্পোরেট করের ক্ষেত্রে যে ধরনের সমন্বয় প্রয়োজন সেগুলো না থাকার কারণে তিনি কিন্তু এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন যে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে এখনো যে ধরনের পরিবেশ থাকা প্রয়োজন সেটি নেই। এটি আপনার অভিজ্ঞতায় আসলে কি বলে? জি, ওনার কথা শুনে মনে হলো উনি খুব ফ্রাস্ট্রেটেড, এন্ড আমি ওনাকে ব্লেম করবো না এই সিচুয়েশনের জন্য। অন্য কোনো দেশে হয়তো ইন্ডিয়া বা আমেরিকা বা চায়না বলি, সরকার খুবই টেকনিক্যালি ওদের যে কি ইন্ডাস্ট্রিজ গুলো ওটাকে সাপোর্ট প্রোভাইড করে। বাংলাদেশে দেখা গেলো হ্যাঁ গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, অনেক সাপোর্ট দিয়েছে, এন্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্যান্ডেমিক সার্ভাইভ করতে পেরেছে এই সাপোর্টের জন্য। বাট এটা কিন্তু এই সাপোর্টটা আমরা অন্য ইন্ডাস্ট্রিতে দেখছি না, ওদের এটা পার্টেক্স অর যমুনা স্টিল or any steel company, cement manufacturing or any other company ওরকম সাপোর্ট পাচ্ছে না যেরকম গার্মেন্টস ইন্ডাস্ট্রি পাচ্ছে। আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ডিজিটাল বাংলাদেশ আমরা কত আগে থেকে বলে আসতেছি, কিন্তু এখনো কিন্তু ওইভাবে এক্সপোর্ট মার্কেট আমরা ক্যাপচার করতে পারিনি, বিকজ এখানে কোনো টার্গেটেড প্ল্যানিং নাই যে এখানে যে ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট করলে বা ট্যাক্স ব্রেক দিয়ে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করতে পারবো। It's unfortunate যে এখনো আমাদের ইন্ডাস্ট্রিগুলো এত স্ট্রং হতে পারেনি, we are still reliant on the garments industry. জি, মাহির আবরার, আমরা আপনার কাছে আরও শুনবো এবং একই সঙ্গে এই কর্পোরেট করের বিষয়গুলো নিয়ে সৈয়দ মোহাম্মদ এরশাদের কাছে শুনবো আমরা। সভাপতি আমেরিকান চেম্বার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এই পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, ইভ্যালি বিচ সংলাপে আমরা আজকে কথা বলছি আমেরিকা বাংলাদেশ সম্পর্ক নিয়ে। আশা করি আমাদের আলোচনার সাথে থাকবেন। ফিরছি একটা বিরতির পর। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিচ সংলাপে। আমরা আজকে কথা বলছি আমেরিকা বাংলাদেশ সম্পর্ক এই শিরোনামে। আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ এরশাদ আহমেদ, সভাপতি আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ব্যবসা করছেন এবং বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন জনাব আবু বকর হানিফ আমাদের সঙ্গে রয়েছেন, চেয়ারম্যান ও সিইও আই গ্লোবাল ইউনিভার্সিটি এবং ফাউন্ডার পিপল এন্ড টেক।
আমাদের সঙ্গে রয়েছেন জনাব মাহির আবরার, প্রভাষক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আপনাদের তিনজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সরাসরি এ পর্যায়ে জনাব সৈয়দ এরশাদ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু যদি বলেন যে এই যে বাংলাদেশ আমেরিকার মধ্যে যে বাণিজ্য ঘাটতির কথাটি বলছিলেন, আপনিও বলছিলেন এবং অন্যান্য বক্তারাও বলছিলেন, এই ঘাটতি কাটানোর জন্য আসলে এই যে জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন একটি সরকার আসলো, এটি আসলে কি মনে করছেন বাণিজ্যিক সম্পর্ক কতখানি বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা বা সুযোগ রয়েছে, যদিও একটি করোনাকালীন বিপর্যস্ত সময় আমরা পার করছি? আপনাকে আবারও ধন্যবাদ। দেখেন, আমি আসলে ঘাটতি কাটাবার থেকেও আমি বেশি জোর দেবো ব্যবসা প্রসারের জন্য। কারণ আমাদের কিন্তু বড় সুযোগ রয়ে গেছে কিন্তু ব্যবসা প্রসার করার জন্য। আমাদের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা চুক্তি আছে, আপনি জানেন, টিকফা চুক্তি। সেটার 5টা মিটিং হয়ে গেছে, কিন্তু এই 5টা মিটিং থেকে একটা সুন্দর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা তেমন কিছু আমরা আদায় করতে পারি নাই। আমাদের এই যে আপনি জিএসটি সুবিধার কথা প্রথমে বলেছিলেন, সেটা নিয়ে আমরা বলতে পারি না। যদিও জিএসটি কিন্তু আসলে আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য তেমন কিছু আনবে না, কিন্তু এটা আমাদের কিন্তু প্রেস্টিজের ব্যাপার একটা। কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টর কিন্তু আসলে পণ্য সরাসরি অ্যারাউন্ড 16%, 15.68% আপনার ট্যাক্স দেয়। কিন্তু এইখানে যদি আপনার ধরেন আমাদের নেবারিং কান্ট্রি গুলো আমাদের থেকে অনেক কম ট্যাক্স দেয়, তারা 5%, 6% ট্যাক্স দেয়। তো এইখানে যদি আমরা এই জায়গাটা যদি আমরা কাজ করতে পারতাম, এটা যদি আমরা কমিয়ে আনতে পারতাম, তাহলে কিন্তু আমাদের বাণিজ্য কিন্তু এমনি ত্বরান্বিত হয়ে যেত, ওখানে অটোমেটিকলি বাণিজ্য প্রসার লাভ করতো আমাদের, বিশেষ করে রেডিমেড গার্মেন্টসটা। এটা কিন্তু বিরাট একটা সুযোগ ছিল আমাদের। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি খুব ইন্টারেস্টেড আমেরিকান ইনভেস্টমেন্ট এখানে আনার জন্য। এখানে আরেকজন বক্তা যিনি বলছিলেন যে এখান থেকে আমরা নলেজ বেসড কি আনতে পারি। দেখেন, বাংলাদেশে কিন্তু এখন যথেষ্ট কিন্তু আইটি ডেভেলপমেন্ট ঘটছে, আইটির প্রসার ঘটেছে। সুতরাং আমাদের এখানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতে পারে। প্লাস এখন কিন্তু অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশে চাচ্ছে যারা আপনার চুক্তিভিত্তিক আপনার ম্যানুফ্যাকচারিং এ যেতে। যেমন প্রক্টর এন্ড গ্যাম্বল রিসেন্টলি আপনারা দেখেছেন যে ইয়ের সাথে গেছে, প্রাণের সাথে চুক্তিভিত্তিক আপনার ম্যানুফ্যাকচারিং এ গেছে। এরকম ধরেন আপনার আরো কোম্পানি আমি জানি যারা কিন্তু খুঁজছে, যেমন এগ্রো সেক্টরে। আমরা আমেরিকান চেম্বার থেকে কিন্তু আমরা প্রায় রিসার্চ করি, নানা ধরনের রিসার্চ করি এবং আমরা সেমিনার করছি। তো আমাদের রিসার্চে আমরা কিন্তু কয়েকটা খাত আমরা চিহ্নিত করেছি যে এই খাতগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট আসতে পারে। তার মধ্যে একটা হচ্ছে এগ্রিকালচার প্রসেসিং। তো এগ্রিকালচার প্রসেসিং কিন্তু বাংলাদেশে বিরাট আপনার মানে ফিল্ড রয়ে গেছে। তারপরে এডুকেশনে কিন্তু বিরাট ফিল্ড রয়ে গেছে। আমাদের এআইবি ইউনিভার্সিটি থেকে উনি ইউনিভার্সিটির কথা বললেন, ডেফিনেটলি 5টা-6টা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু খুব ভালো করছে, কিন্তু বাকি 90টা ইউনিভার্সিটি কিন্তু খুবই খারাপ করছে। জি, সৈয়দ এরশাদ আহমেদ, আমি কি একটু সম্পূরক প্রশ্ন করব আপনাকে, যে আপনি যে টিকফা চুক্তির কথা বলছিলেন যে 13 বছর ধরে আমাদের এই টিকফা চুক্তি, সেখানে আমরা বেসরকারি কোনো প্রতিনিধি কিন্তু আসলে লক্ষ্য করিনি, যে কারণে সেটার কোনো সুফলও আমরা লক্ষ্য করিনি। আজকের বাংলাদেশে আমরা দেখছি বড় বড় অবকাঠামো প্রকল্প হচ্ছে, কিন্তু সেখানে চীনা বিনিয়োগ দেখছি, জাপানি বিনিয়োগ দেখছি, কিন্তু এই যে পিপিপি হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কম দেখতে পাচ্ছি। এটির কারণ কি মনে করেন, সংক্ষেপে কি বলা যায় আমাদের? এইটার কারণ হলো যে আপনার আমাদের যে প্রথমে একজন বলেছেন যে আমাদের ব্যুরোক্রেসি, আমাদের আসলে ব্যুরোক্রেসি যেটা আছে, এই ব্যুরোক্রেসির কারণে হয়তো আমেরিকান কোম্পানিগুলো এখানে আপনার এই সব প্রজেক্ট গুলোতে আসতে পারছে না। যেমন আমাদের রেলওয়েতে প্রচুর কিন্তু অপরচুনিটি ছিল যেখানে আমেরিকা কাজ করতে চাচ্ছিল, এবং আমি মনে করি যে আমাদের ওয়াটারওয়েজ এবং রেলওয়ে এই দুটো সেক্টরে কিন্তু আপনার যুক্তরাষ্ট্র কিন্তু আমাদেরকে অনেক ভালো আপনার সাপোর্ট দিতে পারে। কিন্তু আনফরচুনেটলি আপনার এইগুলো সেক্টরে আপনার যখন দেখা যায় যে আপনার আন্তর্জাতিক কোনো টেন্ডার হয়, ওই টেন্ডারে কিন্তু আপনার কম্পিট করে যুক্তরাষ্ট্র কোম্পানিগুলো পারছে না, কারণ এখানে অনেক নানা ধরনের কিন্তু প্রতিকূল পরিবেশ আপনার তাদের জন্য নাই, যেই পরিবেশটা দরকার আমেরিকান কোম্পানিগুলো ব্যবসা করার জন্য। এখানে একটা ট্রান্সপারেন্সি দরকার আছে। এখানে আপনার আমাদেরকে আমাদের যারা, আমি যেটা কি বলবো এটাকে, যে আপনার ব্যবসা করতে গেলে যে আমেরিকাতে আপনি জানেন যে এফসিপিএ বলে একটা ল আছে, ফরেন কারাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট। এই অ্যাক্টের কারণে কিন্তু যখন আমেরিকান কোম্পানিগুলো ব্যবসা করতে যায় সেই দেশের কিন্তু তারা তাদের কারাপশন ইন্ডেক্সটা কিন্তু দেখে। এখানে একটা আছে আপনার, এই সবগুলো কি তাহলে একটা আইপিআর এর ব্যাপার আছে। এই সবগুলো নিয়ে কিন্তু আসলে আমাদের নানা ধরনের কিন্তু চ্যালেঞ্জ রয়েছে আসলে। জি জি, অনেক ধন্যবাদ সৈয়দ এরশাদ আহমেদ। আমরা আপনার কাছে আবারও আসবো, আমরা অন্য বক্তার কাছ থেকে একটু শুনতে চাইবো। আবু বকর হানিফ, চেয়ারম্যান ও সিইও আইগ্লোবাল ইউনিভার্সিটি, আমাদের সঙ্গে রয়েছেন। আপনি যদি একটু বলেন যে বাংলাদেশ আমেরিকার, আপনি ব্যবসা করছেন, দুদেশে আসা যাওয়া করছেন, আপনার অভিজ্ঞতা কি বলে যে কি ধরনের বাধা রয়েছে আসলে ব্যবসা করবার ক্ষেত্রে এখনো? ধন্যবাদ আপনাকে।
আমি তার আগে মাহির আবরারকে কংগ্রেচুলেট করতে চাই। সে আমেরিকাতে পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, সেখানে থাকার অনেক সুযোগ ছিল, H1B-র মাধ্যমে ওখানে কন্ট্রিবিউট করার সুযোগ ছিল, কিন্তু সেটা ছেড়ে বাংলাদেশে এসে কন্ট্রিবিউট করছে। আমি সেলিউট জানাই। আর তারই একটা ইয়েতে কোট আমি বলবো যে স্টিমুলাস প্যাকেজ যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দিচ্ছে। দেখুন, এখানে আইটি ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং। আপনি 2019 সাল যদি বলেন, 2019 সালে ইন্ডিয়া প্রায় $100 বিলিয়ন এর মতো ইনকাম করেছে, $100 বিলিয়ন এর উপরে ইনকাম করেছে, আর আমাদের বাংলাদেশের ইনকাম ছিল $1 বিলিয়ন মতো। তাহলে এখানে আইটি কোম্পানিগুলো অ্যাকচুয়ালি আপনি যদি বেসিসের সদস্য বলেন প্রায় 1600 এর উপরে, তাহলে 1600 এর উপরে এরকম আইটি কোম্পানি রয়েছে যাদের ট্রেনিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এরকম কোম্পানি রয়েছে। তাহলে খুব বেশি এগোতে পারছে না কেন? এখানে অনেকগুলো লিমিটেশন রয়েছে। এই কোভিডে আপনি দেখেন অনেকগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে, কারণ তাদেরও সেরকম সাপোর্ট দরকার ছিল, কিন্তু সেই সাপোর্টটা যেভাবে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দেয়া হচ্ছে তাদেরকে দেয়া হচ্ছে না। তো এখানে দেখেন আমাদের এই ইকোনমির মূল চালিকা শক্তি হলো রেমিটেন্স, গার্মেন্টস এন্ড এগ্রিকালচার, কিন্তু আইটি কে যদি আমরা প্রধানতম স্তম্ভ হিসেবে তৈরি করতে পারি তাহলে আপনার অন্য স্তম্ভের উপর আপনার ডিপেন্ডেন্সি কমে যাবে, এবং এটাই এখন বর্তমান বিশ্বে 1 নম্বর হওয়ার কথা এবং হচ্ছে। বাংলাদেশেও সেরকম হওয়ার কথা। বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্টের উপরে সরকার প্রচুর খরচ করতেছেন, এবং করতেছেন সেটা হলো 157 ইউনিভার্সিটি রয়েছে। সেখান থেকে যখন স্টুডেন্টরা বের হয় ডিগ্রি নিয়ে, তারা যখন জব পেতে খুব কষ্ট হয়, একমাত্র পিসিএস পরীক্ষা দিয়ে সেখানে আপনি দেখবেন ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে আপনার পুলিশ অফিসার হিসাবে, বা ডাক্তার চলে যাচ্ছে পুলিশ অফিসারের জন্য, ক্যাটাগরি ওয়াইজ, রাইট? কিন্তু প্রফেশন ঠিক থাকছে না। তো সেখানে সরকার অনেক আপনার স্কিল ডেভেলপমেন্টের কাজ করছে, সেটা হলো পড়াশোনা বা ডিগ্রি পাওয়ার পরে। কিন্তু সেটা যদি স্কিল ডেভেলপমেন্ট ডিগ্রির সময় যদি যুক্ত করা হয় তাহলে বোধহয় খুব সম্ভব, তো আপনার এই চাকরি কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবং সেখানে হয়তো 3rd ইয়ার বা 4th ইয়ারে যদি স্কিল ডেভেলপমেন্টের উপরে যদি নজর দেওয়া হয় তাহলে সবাই অন্তত এখানে চাকরি পেতে পারে। জি, আবু বকর হানিফ, আমাদের আসলে একটু সময় স্বল্পতা, আমরা বিরতিতে যাওয়ার আগে মাহির আবরার ছোট্ট করে যদি বলেন, বিরতি থেকে ফিরে এসে পুরো কথা শুনবো। মাহির আবরার একটু বলবেন যে একটু বাংলাদেশ আমেরিকার এই যে নতুন আমেরিকান যে সরকার, সেখানে আসলে সম্পর্ক উন্নয়ন করবার যে সুযোগ বা সম্ভাবনা রয়েছে সেটিকে আসলে কিভাবে দেখবেন, এবং সেক্ষেত্রে আমাদের দিক থেকে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন? চান্স বেশি ছিল যখন ট্রাম্প গভর্নমেন্ট অ্যাকচুয়ালি পাওয়ার ছিল, কারণ আমাদের যে ইকোনমিক ট্রেডিং এর যে প্রবলেমটা স্টার্ট হয়েছিল এটা ওবামা অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার শুরু হয়েছিল, ও যখন আমাদের ফ্যাসিলিটিস সরায় ফেলে বিকজ অফ রানা প্লাজা এন্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেবার ইস্যুস কারণে। এখন ইটস গোইং টু বি ডিফিকাল্ট, কারণ অনেকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের কন্টিনিউয়েশন হিসেবে দেখছে। কিন্তু অফকোর্স ইটস এ নিউ গভর্নমেন্ট, অনেক অপরচুনিটি থাকে ডেভেলপমেন্ট করার, রিলেশনশিপ এন্ড অনেক চান্সেস। এখন ইটস অল আপ টু দ্য গভর্নমেন্ট, ওরা কিভাবে আগায়, ওরা কি আসলে পারবে না কিনা। ইটস বাংলাদেশের গভর্নমেন্টের দ্য বল ইজ ইন দেয়ার কোর্ট অ্যাজ দে সে। জি, নিশ্চয়ই আমরা আপনার কাছে আরও এই বিষয়ে বিস্তারিত শুনবো, আরও কিছু বিষয় শুনবো এই পর্যায়ে। তাহলে আমরা একটা বিরতি থেকে ফিরে আসি। ইভ্যালি বিথ সংলাপের দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরে আসছি একটু পর, আশা করি আমাদের আলোচনার সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিথ সংলাপে। আমরা কথা বলছি আমেরিকা বাংলাদেশ সম্পর্ক নিয়ে। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই। আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ এরশাদ আহমেদ। সৈয়দ এরশাদ আহমেদ, আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই শেষ প্রশ্নই বলা যায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে $3 বিলিয়ন যে বিনিয়োগ, সেখানে সবই বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বিনিয়োগ। অন্য কোনো খাতে আসলে খুব বড় বিনিয়োগ নেই, যেটি আপনারা বারবার প্রযুক্তির কথা বলছিলেন। তো এই বিনিয়োগ সম্ভাবনাটাকে আমরা আর কিভাবে কাজে লাগাতে পারি? আসলে অন্য খাতগুলোতে কেন নেই? অন্য খাতগুলোতে নাই। আমি একটু আগে আপনাকে বললাম যে কতগুলো চ্যালেঞ্জ আছে। আমাদের লজিস্টিক্স ইন্ডেক্সটা খুবই খারাপ এখানে, যেটা আপনারা কিছুটা বলেছেন। আমাদের এখানে আপনার ইনভেস্টররা বিভিন্ন ভাবে আপনার হ্যাসেল হচ্ছে। আমাদের রেগুলেটরি মানে যারা দায়িত্ব আছেন তাদের মাধ্যমে সেখানটা একটা বাধা আছে। এই জিনিসগুলো আসলে আমাদের বিনিয়োগের জন্য একটা অন্তরায়।
এর বাইরে আসলে কিছু কিছু জিনিস আছে আপনার বিনিয়োগ কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু সার্ভিস সেক্টরে কিন্তু আমেরিকা থেকে বেশ বিনিয়োগ এসছে, আদার দেন আপনার এনার্জি এবং আপনার পাওয়ার। আপনার যেমন ধরেন ইয়েতে কি বলে এটাকে, হোটেলে এসছে আপনার, যেগুলো ম্যানেজমেন্ট লেভেলে আর কি, লজিস্টিক্সও এসছে, ব্যাংকিং এ এসছে, তারপরে আপনার আপনি বোধহয় জানেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কে যে গার্মেন্টস এর কিছু কিছু এসছে, এবং এর বাইরে কিন্তু প্রোডাকশন শেয়ারিং কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট এসছে। আপনার যেমন ধরেন আমি একটু আগে প্রাণের কথা বলছিলাম, প্রাণ আপনার প্রক্টর গ্যামনারের সাথে কিন্তু প্রোডাকশন শেয়ারিং ইনভেস্টমেন্টটা কিন্তু গেছে। তো এই জিনিস কিন্তু আসলে ঠিকভাবে ওইভাবে কিন্তু মানে মূল্যায়ন করা হয়নি, যে টাকা দিয়ে এটা মূল্যায়ন করা হবে না, কিন্তু টেকনোলজি ট্রান্সফার কিন্তু এখানে হয়েছে, সেটাও কিন্তু ইনভেস্টমেন্ট। এখনো কি একটু বলবেন যে এগুলো কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলো কিন্তু অ্যাফিলিয়েশন নিয়ে যে আপনার তারা যে মানে তাদের নলেজ ট্রান্সফার করতে পারে, সেটা কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট। জি সৈয়দ এরশাদ আহমেদ, জি একটু কি বলবেন যে এখনো বাংলাদেশে একেবারে সুনির্দিষ্ট করে যে বিনিয়োগের ক্ষেত্রে কি ধরনের বাধা রয়েছে আসলে, এই বিশেষ করে কর্পোরেট কর নিয়ে আপনারা সবসময় বলে থাকেন? কর্পোরেট করের থেকে আমি যেটা মনে করি সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশে যারা বিনিয়োগ করেছেন তাদেরকে আপনার একটা ফ্রিডম দিতে হবে, বুঝছেন, কাজ করার। তাদেরকে যদি আপনার সবসময় যদি রেগুলেটরি অথরিটি যদি তাদেরকে হ্যাসেল করতে থাকে, তাহলে তাদের পক্ষে কাজ করা ডিফিকাল্ট হয়ে যায়, এটা একটা বড় বাধা। দ্বিতীয় বাধা, আমাদের লজিস্টিক্স ইন্ডাস্ট্রি কিন্তু খুবই খারাপ। আমাদের কিন্তু আপনার পোর্ট ম্যানেজমেন্ট অবস্থা খুবই দুরূহ অবস্থা, আমাদের রোড ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। এইগুলো যদি আমরা ডেভেলপ করতে, তারপরে আমাদের কিছু পুরনো আইন রয়ে গেছে আপনার, সেই আইনগুলো কিন্তু আমাদের সংস্কার প্রয়োজন। জি, আমাদের আপনার যেমন ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট, আমাদের কাস্টম অ্যাক্ট 69, এগুলো কিন্তু আসলে এই যুগে এইসব অ্যাক্ট চলে না। আমরা একটু আগে আমাদের বন্ধু যে হানিফ সাহেব বলছিলেন আপনার আইটির কথা, আইটিতে প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু আপনার ইপিআর যদি আপনার এখানে প্রয়োগ না হয়, যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, তাহলে আপনার আইটি যারা ইনভেস্ট করবে তারা আসবে কেন এখানে? এই যে কিন্তু বড় চ্যালেঞ্জগুলো আসলে রয়েছে। জি সৈয়দ এরশাদ আহমেদ, নজর দিতে হবে। নিশ্চয়ই আপনি সুনির্দিষ্ট খাতগুলোর কথা বলেছেন, অনেক ধন্যবাদ। আমরা সময় স্বল্পতা রয়েছে, আবু বকর হানিফ আপনার কাছে সংক্ষেপে শুনতে চাইবো যে বাংলাদেশের সাথে আমেরিকার ক্ষেত্রে আপনি তো দক্ষ জনবল নিয়ে বলছিলেন, বিশেষ করে এই দক্ষ জনবল বাড়ানোর ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি আসলে? জি আবু বকর হানিফ। দেখুন জনবল তো ইয়েস, আপনি শুনছেন? জি শুনতে পাচ্ছি। দক্ষ জনবলের জন্য দরকার যেমন যে প্রফেসর আছে বা ফ্যাকাল্টি রয়েছে, ওনারা শুধু স্কলার হলে হবে না, স্কলার প্লাস প্রফেশনাল প্র্যাকটিশনার হতে হবে। এখন প্রফেশনাল প্র্যাকটিশনার হতে হবে এই কারণে, কারণ ওনারা যদি ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট না জানেন তাহলে স্টুডেন্টদেরকে কিভাবে তৈরি করবেন, সেই জিনিসগুলো দরকার। কোর্স কারিকুলাম গুলোকে সেভাবে আপডেট করা দরকার। যেমন মনে করেন এই যে নতুন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আপনি দেখবেন যে অনেক কোর্স রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এইসব কোর্স গুলোকে এখানে অ্যাড করতে হবে। এখন বর্তমান বিশ্বে AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস বা ডেভঅপস, এরকম কোর্সগুলো অনেকগুলো রয়েছে। এগুলো যদি রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ক্লাসরুম সেটিং এর মধ্যে করা যায়, to create the replica of work environment in the classroom settings, so that আপনার একটা ইকোসিস্টেম তৈরি করা যায়, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা বন্ধন তৈরি করা যায়, তাইলে সম্ভব যে কেউ দেখবেন যে বেকার হবে না। এই গ্লোবালাইজেশনের যুগে এই 157 ইউনিভার্সিটি থেকে যারাই বের হবে তারা হয় লোকাল মার্কেটে কাজ করবে অথবা বাইরের দেশেও কাজ করতে পারবে, এবং আমাদের বিলিয়নস অফ ডলার এখানে আসবে। জি জনাব আবু বকর হানিফ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, একেবারেই সুনির্দিষ্ট সংক্ষেপে বলেছেন। আমাদের সময় স্বল্পতা, শেষ কথা শুনবো জনাব মাহির আবরারের কাছে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রভাষক। একটু যদি বলেন যে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে অনেক বাধার কথা বলছিলেন সৈয়দ এরশাদ আহমেদ, আপনার কাছে কি মনে হয় যে বিনিয়োগ বাধা কাটানোর ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমাদের আসলে? আচ্ছা, আমরা যদি একটা ইন্ডেক্স দেখি, দ্য ইজ অফ ডুইং বিজনেস বাই ওয়ার্ল্ড ব্যাংক, it's made out of 10টা smaller indices. এর মধ্যে আছে স্টার্টিং এ বিজনেস, এখানে 190 কান্ট্রিজ এর মধ্যে র্যাঙ্কিংটা হয়, বাংলাদেশ 131, গেটিং ইলেকট্রিসিটি বাংলাদেশ 176, রেজিস্টারিং প্রপার্টি বাংলাদেশ 184, এনফোর্সিং কন্ট্রাক্টস বাংলাদেশ 189। একটা দেশের জন্য বাংলাদেশ লাস্ট পজিশনে না। আমরা যদি সবগুলো ইন্ডেক্স কম্পেয়ার করে দেখি, আমরা দেখবো যে আমরা
ইজ অফ ডুইং বিজনেস আমরা প্যালেস্টাইনের পিছনে, প্যালেস্টাইন একটা নেশন হিসেবে পুরোপুরি এক্সিস্ট করে না, আমরা সিরিয়াল লিওনের পিছনে, যেখানে আমাদের পিস কিপার গিয়ে শান্তি আনলো। এখন এটা যদি আমরা পুরো স্টোরি হিসেবে দেখি, আমি আপনাকে একটা গল্প দিয়ে শেষ করি। একটা ক্রিকেটিং কোচ একটা বাচ্চাকে বললো যে তুমি যে ব্যাটিং করো এটা কিন্তু ঠিক মতো নিয়ম অনুযায়ী হয় না। তখন বাচ্চা বললো যে দেখেন, এই যে বড় একটা নাম করা ক্রিকেটার আছে, সেও কিন্তু নিয়ম অনুযায়ী করে না, সে তো অনেক ভালো করে, তার অনেক নাম আছে। তখন কোচ বললো আচ্ছা ঠিক আছে, সে নিয়ম অনুযায়ী করে না, কিন্তু তুমি যদি চিন্তা করো সে যদি নিয়ম মেনে চলতো এবং নিয়ম অনুযায়ী করতো, তাহলে সে আরো কত ভালো করতে পারতো। বাংলাদেশের সাকসেস কিন্তু ভালো লজিস্টিক্স এর জন্য হয় নাই, স্কিল লেবার ফোর্সের জন্য হয় নাই, এমন কোন ন্যাচারাল রিসোর্সের জন্য হয় নাই। ডিসপাইট এরকম কোন রিসোর্স না থাকায় উই হ্যাভ বিন ভেরি সাকসেসফুল। এখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট এগুলোকে ডেভেলপ করতে পারে, অ্যাকচুয়ালি প্রোভাইড প্রপার লজিস্টিক্স, friendly regulatory environment, tax incentives for businessmen, then চিন্তা করেন যে বাংলাদেশ আসলে আরো কত ভালো করতে পারে। নিশ্চয়ই আসলে সম্ভাবনা অপার। আপনি চমৎকার উদাহরণ দিয়ে আসলে সেটি বুঝিয়ে দিয়েছেন। এক কথায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই আলোচনাকে সমৃদ্ধ করবার জন্য। আজকের এই আমেরিকা বাংলাদেশ সম্পর্কের আলোচনা এখানেই শেষ করব দর্শক। আগামী দিন দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।